অফিস থেকে বাড়ি ফিরে বাবা আর বড় চাচিকে ঘনিষ্ঠ অবস্থায় দেখলাম। আমি দাঁড়িয়ে থা হয়ে আছি। তারাও আমাকে দেখে আতঙ্কিত হয়ে গিয়েছে। বাবা রুম থেকে বের হয়ে গেল। চাচি কোনো রকমে কাপড় ঠিক করতে করতে বলল, মা, যা দেখেছিস ভুল বুঝিস না, কাউকে বলিস না, এতে আমার সংসারটা ভাঙবেই। তোর বাবা মানুষটা ভালো না, সুযোগ পেলেই জোর করেই আমার গায়ের সাথে ঠেসাঠেসি করে। তিনি কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলেন। খেয়াল করলাম চোখের পানিও পড়ছে না। আমি বাড়িতে ঢুকি, মেইন দরজা খোলা পেয়ে ঘরে প্রবেশ করতেই আমার বাবা মায়ের রুমে এমন ফালতু কাজকর্ম দেখলাম। আমি আমার রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর ভাত খেতে বসেছি। বাবা আসার পর আমাকে বললেন, যা দেখেছো এটা কাউকে বলার দরকার নাই। তুমি আমার সন্তান, যথেষ্ট বড় হয়েছো, তোমাকে কিছু বোঝাতে চাই না। আর কেউ কিছু জানলে বিষয়টা তোমার জন্য ভালো হবে না। আমি চুপচাপ খাচ্ছি আর ভাবছি, বিন্দু মাত্র লজ্জা নেই। আর যতটুকু দেখলাম মনে হলো না কেউ কাউকে জোর করে কিছু করেছে। আমার মা মারা গেছে আজ 3 বছরের মতো। আমার মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। মায়ের সাথে কখনো বড় চাচীর সম্পর্ক ভালো ছিল না, কারণ সংসারে মাতব্বরি করতো বড় চাচী, যেটা আমার মায়ের একদম পছন্দ ছিল না। আমি বড় হওয়ার পর থেকেই দেখতাম প্রায়ই বাবা মায়ের সাথে ঝগড়া হতো চাচীকে নিয়ে। আর বাবা চাচীর কাছে টাকা জমা রাখতেন। আমার বয়স যখন 15 বছর, তখন মা সংসার আলাদা করে ফেলেন। বড় চাচী আর আমরা একসাথে খেতাম, আমার দাদু সহ। দাদু খুব অসুস্থ ছিলেন। 5 বছর আলাদা খাওয়ার পর মা মারা গেলে আবার একসাথে হয়ে যায়। তখন বাবা ঠিক মতো বাজার করতেন না। দেখা যেত আমাদের ঘরে একটা মুরগি আনলে বড় চাচীদের জন্য আনতেন, অথচ তারা কিছু আনলে আমাদের দিতেন না। ঘরের কোনো ডিসিশন নেওয়ার সময় বাবা বড় চাচীর সাথেই আলাপ করতেন। আমার মা যেন দু চোখে বিষ ছিল, কোনো কিছুই শেয়ার করতেন না। আমার বাবা স্কুল শিক্ষক, কিন্তু তার নিজেরই শিক্ষার অনেক অভাব। বাবার মুখে ভাষা ভীষণ খারাপ ছিল। আমি বড় হওয়ার পরও উনি আমার গায়ে হাত তুলতে চাইতেন। মা মারা যাওয়ার পর আমি আরো একা হয়ে যাই, আর এ কারণে চাকুরিতে ঢুকি। হাসপাতালের রিসেপশনে জব করতাম। পরিবার থেকেও কিছু বলতো না। বাবা অনুমতি দিয়েছিলেন। প্রতিদিন অফিস যাওয়ার সময় ভাত খেয়ে যায় আমি। আমার বাবা সকালে উঠেই বড় মায়ের সাথে রান্না বান্নায় সাহায্য করতেন, গল্প করতেন। অথচ আমার মা থাকাকালীন আমার বাপ ভাত খেয়ে প্লেটটাও বেশি নিয়ে যাইতো না। আমার বড় চাচা ছিল একটু সহজ সরল সাদা সিধা মানুষ। সবাই ঢিলা বলতো, উনি এত কিছু বুঝতেন না। বউ যা বলতো তা শুনতো। উনি 2টা খাবার পেলেই খুশি থাকতেন। তিনি ক্ষেত খামারি করতেন, সেগুলো আবার আমার বাবা বিক্রি করত। তিনি সহজ সরল ছিল, এজন্য সবাই ঠকাতো। আমার বেতনের টাকা আমি খরচ করতাম, কাউকে দিতাম না। আর রিসিপশনের চাকরির বেতন কম, 5,000 টাকা ছিল। সকাল 8টা থেকে বিকেল 5টা। আমার ভালো লাগতো, আমি করতাম। ইন্টারে ফেল করার পর পড়ালেখা আর করিনি। পড়ালেখার ইচ্ছে আমার কখনো ছিল না। মা থাকতে যতটুকু পড়েছি। ইদানিং বাবা চাচির রং তামাশা দিন দিন বেড়েই চলছিল। বাবার কোথাও সেভিংস নাই। যা কামায় সব সংসারের পিছনে আর চাচির পিছনে খরচ করে ফেলতো। আমার চাচির বয়স 40 বছর, 3 সন্তানের জননী। এত রং তামাশা কোথা থেকে আসে আল্লাহ জানেন। আমার মা মারা যাওয়ার পর আমার বাবার টাকায় উনার বড় মেয়েকে বিবাহ দেন। আর মেজো মেয়ে হোস্টেলে থাকতো। আর ছোট মেয়ে বেশিরভাগ সময় নানার বাড়ি থাকতো। নিজের জামাই রেখে আমার বাবার সাথে বাজারে ডাক্তারের কাছে যেত। আমার বাবার রুমে কোনো রকম নখ ছাড়া এমনিই ঢুকে যেত। বাবার সামনে উনার গায়ের কাপড়ও ঠিক রাখতো না। একদিন বড় চাচিকে বলি, আপনি আর বাবা বিয়ে করে নেন, তাহলেই তো হয়। উনি কেঁদে কেটে এক অবস্থা করেন। বলে, আমার জামাই থাকতে তোর বাপের কাছে কেন বিয়ে বসবো? পারলে তোর বাপরে আরেকটা বিয়ে করা। এরপর বাবাকে একদিন বলি, বাবা, আমার মা লাগবে, আপনি একটা বিয়ে করেন। আমার চাচি একদম রাগ হয়ে বলে, তুই বিয়ের উপযুক্ত মেয়ে, নিজের বিয়ের চিন্তা না করে বাপের বিয়ের চিন্তা করতেছোস। আমি বলি, আপনি আমাদের মাঝে কথা বলবেন না। আমার চাচি আমাকে বলে, দুধ কলা দিয়ে কাল সাপ পুষতেছি, এত সেবা যত্ন করি, আর আমাকে এসব বলস? আমি কান্না করে দিয়ে বাপকে বলি, বাপ, আমার মা লাগবে, আপনাকে বিয়ে করাবো। বাবা উত্তর দিল, তাহলে বড় চাচিকে মা ডাক।
এখন বিয়ে করার বয়স আছে আমার। বাবা, আপনার এত বেশি বয়স হয়নি এখনো, 50 বছর, এত বেশি না। আমার মা লাগবে, আপনি মা এনে দেবেন, কথা শেষ। এরপর থেকে বড় চাচির কীর্তি আরো ফুটে ওঠে এবং আমি আরো শিওর হয়ে গেলাম যে চাচির সাথে বাবার অবৈধ সম্পর্ক আছে। প্রায় রাতেই বাবার ঘরে চাচিকে ঢুকতে দেখতাম। একদিন রাতে তো আমি বড় চাচাকে নিয়ে উনাদের হাতে নাতে ধরি। তখন চাচি ফালতু কান্না করে বলে উনি হার্টে রুগী, আমি দেখতেছি রাতে কোনো সমস্যা হলো কিনা, বেঁচে আছে কিনা, কিছু লাগবে কিনা, এজন্য রাতে এসে দেখে যায়। আমি ঘরের সবার খেয়াল রাখি বলেই আমি তো সবাইকে বুক দিয়ে আগলে রাখতে চাই। বাবা আমাকে ভীষণ বকা দিল আর আমাকে পরের দিন আমার নানার বাড়ি পাঠিয়ে দিল। আমি নানার বাড়িতে যাই এবং সেখান থেকে অফিস করি। আমার রাগে শরীর ফেটে যেত। আমার অফিসের এক কলিগ আমাকে পরামর্শ দেয়, যত তাড়াতাড়ি পারো তোমার বাপকে আবার একটা বিয়ে করিয়ে দাও। আমি চিন্তা করতে লাগলাম কিভাবে উনাকে বিয়ে করানো যায়। কয়েকদিন পর আমার বাবা আসলো আমাকে নিতে। এসে আমার নানুর সাথে ফিস ফিস করে কি যেন বলছে আর আমার নানুকে বলল আপনিও সাথে চলেন। আমি বাবাকে জিজ্ঞেস করলাম কেন? নানু বলল তোর বিয়ে ঠিক হয়েছে, তারা তো তোরে আগেও দেখেছে, সামনের বৃহস্পতিবার তোর কাবিন। আমি বললাম ছেলেকে? তখন উনি বলল উনার মামাতো বোনের ছেলে। আমার বাপের মামাতো বোন মানে আমার ফুপু, উনার ছেলেটাকে আমি চিনি। মানুষটা এতটাও খারাপ না। আমার বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমার বাহিরের রিলেশনও নাই। সবাই যা সিদ্ধান্ত নেবে তাতে রাজি। তবে বুঝতে পারলাম আমাকে সরানোর এটা নতুন রাস্তা। আমি বললাম আমার মা নাই, আমাকে মা এনে দাও, তারপর বিয়ে করব। তখন খবর আসলো আমার বড় চাচাকে মেডিকেলে নিয়ে যাচ্ছে। একটু অবাক হই, কারণ উনি সুস্থ ছিলেন। আমি বাবা আর আমার এক মামা সহ আমরাও মেডিকেলে যাই। আমরা গিয়ে দেখি একটা কেবিনে উনাকে শুয়ে রেখেছে। বড় চাচা আর নাই, মারা গেছেন। উনি হার্ট অ্যাটাকে মারা যায়। বড় চাচা মারা যাওয়ার পরপরই আমার চাচি এত মানুষ রেখে আমার বাবাকে জড়িয়ে ধরে কান্না করার মানেটা আজ বুঝলাম না। আমাকেও জড়িয়ে ধরলো না, অথচ বাবাকেই জড়িয়ে ধরে কান্না করতে হলো। বড় চাচার লাশ বাড়িতে আনা হলো এবং দাফন সম্পূর্ণ করা হলো। চাচার মৃত্যুটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। বড় চাচা মারা যাওয়ার পর আবার নতুন কাহিনী শুরু হলো। উনি কান্না করেন শুধু বাবাকে দেখলে। আমার বাবা যখন স্কুলে যায় কিংবা বাজারে যায় তখন উনার কোনো কান্না থাকে না। বাবা ঘরে আসলেই উনার কান্না শুরু হয়। কি এক আজব অবস্থা! চাচা মারা যাওয়ার 10 দিনও পার হয়নি, আমার নানুদের নিয়ে আসে আমার বাবা, আমার নাকি বিয়ে দেবে। আমি বলেছি বাবা, মা না এনে দিলে আমি বিয়ে করব না। তখন বড় চাচি আমাকে বলে আমাকে মা ডাক, আমি তো তোর মা। বাবার বউকে মা ডাকবো, আপনি চাচি, বাবার বউ তো না। তখন বড় চাচির এক আত্মীয় বলে তোর চাচির তো কেউ নাই, তোর বাবার সাথে বিয়ে দিয়ে দে, ঘরের মানুষ ঘরে থাকবে, বাহির থেকে কেন মানুষ আনবি? আমি হতবাক হয়ে যাই আর বলি এখনো তো 10টা দিনও পার হলো না চাচা মারা গেছে, এর মধ্যে ঘরে বিয়ে বিয়ে শুরু হয়ে গেছে। আমার বাবা বলে সব বাদ দাও, তোমার বিয়ে দেওয়া ফরজ কাজ। আমি বললাম আপনি বিয়ে করে মা এনে না দিলে আমি বিয়ে করব না। বাবা বলল তোকে কথা দিলাম, তোর বিয়ে দিয়ে তারপর আমি তোর জন্য আনবো তোর পছন্দে। আমি রাজি হলাম এবং এর কয়েকদিন পর আমার বিয়ে হয়ে যায়। আমি আমার চাকুরিটা ছেড়ে দিই। বিয়ের পর শ্বশুর বাড়িতে যাই। দিনগুলো ভালোই কাটে। উনারা ভালো মানুষ ছিলেন, আলহামদুলিল্লাহ। আমার স্বামীও অনেক ভালো মানুষ ছিলেন, আমাকে ভালোবাসার কোনো কমতি রাখতেন না। আমার বিয়ের 1.5 মাস পর শুনি আমার বাবা বড় চাচিকে বিয়ে করেছেন। শোনার পরই আমি সেখানে যাই, আমার শাশুড়ি সহ। উনি আমার ফুপু, তাই লুকানোর কিছু ছিল না। আর বিয়ের খবরটা আমি আমার শাশুড়ি থেকেই পাই। গিয়ে দেখি আমার বড় চাচি রান্না করছেন। দেখে মনে হয় না উনি 1.5 মাস আগে বিধবা হয়েছেন। সবুজ রঙের শাড়ি, হাতে গলায় আমার মায়ের সামান্য কিছু গহনা। আমি উনার গলা থেকে চেইনটা টানি ছিঁড়ে ফেলি, কারণ হচ্ছে এটা আমার মায়ের জিনিস, উনার অধিকার নেই। উনার হাত থেকে আমার মায়ের চুড়িগুলা নিয়ে ফেলি। আমার বাবা 2 ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাড়ি ফেরেন। বাবাকে দেখে আমি চিৎকার করে বলি বেইমানের বাচ্চা বেইমান, লম্পট! তুই আমাকে কথা দিয়েছিলি আমার পছন্দে বিয়ে করবি, আর তুই বিয়ে করছস কারে? তোর আকাম কুকাম করতি যে তাতে তোদের হইতো না। আমার বাবা আমাকে মেরে বাড়ি থেকে বের করে দেয় আর বলে জীবনেও তোর চেহারা দেখতে চায় না।
আমি প্রতিবেশীদের ডাকি নিয়ে আসি, সবাই সি সি করছে। আমার বাবা তাদের বলে, আমার যা ইচ্ছে করেছি, আপনারা বলার কে? আমি গ্রামের মেম্বার, চেয়ারম্যানদের নিয়ে বিচার বসাই। বিচারে সি সি করা ছাড়া তাদের আর কিছুই করার ছিল না। কারণ উনার জীবন, উনার যাকে ইচ্ছে বিয়ে করতে পারেন, সেখানে বাধা দেওয়ার কেউ নেই। এবং উনার বাড়ি যাকে ইচ্ছে উনি রাখবেন, এখানে আমার করার কিছুই ছিল না। বিচারে সবাই আমাকে মায়া দেখালো, কিন্তু সত্যি তাদের কিছুই করার ছিল না। কারণ বাবা অনৈতিক কিছু করেনি তাদের চোখে। উল্টো আমাকে বলল, বাবা আর ওই বেয়াদব মহিলাটা, আমি নাকি অনেক বেশি বাড়াবাড়ি করছি। বিচার বসানোর পর চিরতরে আমার বাবার বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেল। এরপর বাবা আর আমার কোনো খোঁজ খবর নিতেন না। আমার শাশুড়ি এবং আমার স্বামী বললেন এসব বিষয়ে আর না জড়াতে। এর মধ্যে আমি গর্ভবতী হলাম। আমার শ্বশুরবাড়ির অনেকে কানাঘুষা করত আমার বাবার বিয়ের বিষয়টা নিয়ে। ওটা গ্রাম ছিল, কিন্তু করার কিছু ছিল না। কিন্তু এ বিষয়টা নিয়ে আমার স্বামী বা শাশুড়ি কখনো কিছু বলেনি। আমি একটি ছেলে সন্তানের জন্ম দিই। আমার নানার বাড়ির সবাই দেখতে আসে। আমার বাবাকে খবর দেওয়া হয় নাতি হয়েছে, কিন্তু উনি দেখতে আসেননি। আমি অনেক আশায় ছিলাম হয়তো বাবা আসবেন, কিন্তু আমার বাবা আসেননি। আমার ছেলের বয়স যখন 3 মাস, তখন জানতে পারলাম আমার স্বামী একটা বিবাহ করেছেন শহরে। আমার ছেলে হওয়ার পর থেকে আমার স্বামী আর শহরে যেতেন না। একদিন দুপুরবেলা উনার বিবাহ করা মেয়েটা এবং কয়েকজন মুরব্বী সহ বিয়ের কাবিন সহ উনারা আসেন এবং বিষয়টা আমার স্বামী স্বীকার করেন। মেয়েটা 3 মাসের গর্ভবতী। তিনি শহরে দোকান করতেন এবং উনি যেখানে বাসা ভাড়া থাকতেন, মেয়েটাও নাকি সেখানে বাসা ভাড়া থাকতেন। একদিন অনৈতিক কাজ করার সময় ওই বাসার মানুষজনের কাছে তারা ধরা খায় এবং আমার স্বামীকে আর ওই মেয়েটিকে ওরা অনেক মারে। পরে বিয়ে করিয়ে দেয় আর তারা ওখানেই সংসার করত। আমার স্বামীর সাথে তার সুখের সংসারই ছিল। তবে মেয়েটি আগে থেকে জানতো আমার স্বামী বিবাহিত ছিলেন। আমার সেদিনও কান্না ছাড়া কিছু করার ছিল না। আমার স্বামী পায়ে ধরে মাপ চেয়েছিল আমার। মাপ চেয়ে হবেটা কি আর, কারণ যা হওয়ার হয়ে গেছে। আর মেয়েটাকে ডিভোর্স দেওয়াও পসিবল না, কারণ মেয়েটা এখন গর্ভবতী। পুরুষ জাতিটার উপরেই আমার ঘৃণা ধরে গেছে। মেয়েটাকে ঘরে ঢুকানো হলো। আমি আমার স্বামীকে রুম থেকে বের করে দিলাম এবং সেদিনের পর থেকে তার সাথে আমার আর কথা হয়নি। পরের দিন আমি আমার সবকিছু নিয়ে আমার নানার বাড়ি চলে আসি। আসার সময় আমার শাশুড়ি আমাকে বাধা দিয়েছে, আমার স্বামী সহ, কিন্তু আমি তাদের বাধা মানি নাই। আসার সময় বলেছি আমার ছেলেটার দিকে নজর দিলে খুব ভয়ানক কিছু হবে। নানার বাড়িতে খবরটা আগেই চলে যায়। আমার নানু আমাকে জড়িয়ে ধরে বলে, আমি আছি নাতিন, তোর মা আজীবন যে কষ্ট সহ্য করেছে সে কষ্ট আমি সহ্য করতে দিমু না তোরে। তোর মা কতবার চলে আসতে চাইছিল, কিন্তু আমরা আসতে দিই নাই। আজ আর আমার মাইয়াটা দুনিয়াত নাই। আমার নানু আমাকে পুঁটি মাছ দিয়ে ভাত দিল। ভাত খেতে খেতে দেখলাম আমার নানু আমার ছেলেটার সাথে কথা বলতেছে আর আমার ছেলেটা ফ্যাল ফ্যাল করে হাসতেছে। তখন মনে মনে বলি আমার ছেলেটার জন্য আমি বাঁচবো। আমার বাপে খবরটা পাওয়ার পরও আসে নাই আমাদের দেখতে। আমার নানু যায় আমার বাপের কাছে। উল্টো আমার নানুকে আমার বাপে বলে ওর মতো মাইয়া মরে যাওনি ভালো। আমার চাচি বলে আমার সংসার ভাঙতে চেয়েছিল, আল্লাহ ওর সংসার ভেঙেছেন। আমার নানু কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসেন। কয়েকদিন পর আমার শাশুড়ি আসে আমাকে দেখতে। উনি আমাকে ধরে কান্না করে বলেন, আমি তোর শাশুড়ি হয়ে আসি নাই, আসছি তোর ফুপু হয়ে তোরে দেখতে। আমাকে টাকা দেয় কিছু, আমি নিতে না চাইলে আমাকে জোর করে দিয়ে বলে তোর ফুপু তোরে টাকা দিছে। আর টাকার কথা কেউ জানে না। আমার স্বামী আমাকে কয়েকবার নিতে আসে। উনি আসলেই আমি আমার ছেলেকে নিয়ে পালিয়ে আরেক ঘরে চলে যেতাম। এরপর থেকে উনার সাথে আর কখনো আমার কথা হয়নি। আমার পবিত্র ভালোবাসাটাকে সেখানেই কবর দিয়ে এসেছি। আমার শাশুড়ি মানে আমার ফুপু, উনাকে এখন থেকে ফুপুই বলবো, শাশুড়ি না। উনি মাঝে মাঝে আসতেন, আমাকে টাকা পয়সা এবং যা লাগতো দিয়ে যেতেন। এর মধ্যে আমার স্বামীর মেয়ে হয়। আমাদের ডিভোর্স হয়নি তখনও। আমার ছেলেটার যখন 2 বছর বয়স, আমি নানুর কাছে আমার ছেলেকে রেখে একটা স্কুলে চাকরি নেই। বেতন ছিল 800 টাকা। আর গ্রামে বাচ্চাদের টিউশনি করিয়ে
বেশ কিছু টাকা ইনকাম করতাম। আমার ফুপুও আমাকে মাসে যা পারতো দিত। জীবন জীবনের নিয়মে চলে যায়। সময় জীবন কারো জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে জীবন থেকে অনেকগুলো বছর কেটে যায়। আমার ছেলেকে স্কুলে দিই। আমি যে স্কুলে টিচারি করতাম সেই স্কুলই ছেলেকে ভর্তি করায়। আমার জীবনের যত দুঃখ আমি আমার ছেলের দিকে তাকিয়ে সব ভুলে যাই। আমার জন্য অনেক বিয়ের প্রস্তাব আসতো, কিন্তু ছেলেদের উপর বিশ্বাস হারিয়ে যাওয়াতে আমি আর বিয়েতে রাজি হইনি। ছেলেকে নিয়ে আমার দুনিয়া ছিল। ছেলের বাবা নাকি সুখী সংসার করতেছিল। পরপর তাদের আরো 2টি মেয়ে হয়। আমার বাবার সাথে আর যোগাযোগ হয়নি। এর মধ্যে আমার নানু মারা যায়। আমি অনেক একা হয়ে যাই আমার ছেলেটাকে নিয়ে। কারণ আমার নানু আমার ছেলেটাকে দেখতো। যতটা সময় আমি স্কুলে থাকতাম, আমার নানুর দাফনের সময় আমার বাবা আসে এবং আমার বাচ্চার বাবাও আসে। 2টি ঘৃণার মানুষ আসে। আমার বাচ্চার বাবা আমার সাথে দেখা করতে চাইলে আমি দেখা করিনি। আমার বাবা জানাজা পড়ে চলে যায়। দূর থেকে দেখেছি মানুষটা অনেক শুকিয়ে গিয়েছে। আমার নানুর মারা যাওয়ার পর আমার কষ্ট আরো বেড়ে গেল। তখন আমার নানুর এক দূর সম্পর্কের বোনকে এনে রাখলাম। উনিও বয়স্ক ছিলেন। উনার ওষুধ খরচ সহ যাবতীয় সবকিছু আমি বহন করতাম। শুধু আমি ঘরে না থাকা অবস্থায় আমার ছেলেটাকে দেখতেন। আমার ছেলেকে আমার স্বামী তেমন দেখতে আসতেন না। বছরে একবার বা 2বার আসলে কিছু দিলে আমি নিতাম না। আমি পরের দিন মানুষ দিয়ে পাঠিয়ে দিতাম। আমার ইগোটা ছিল চরম মাত্রায়। আমার ছেলে যখন এসএসসি পরীক্ষা দেবে তখন একদিন আমার বাবা আমাকে খবর দিলেন উনি খুব অসুস্থ, বিছানায় পড়ে গেছেন। ওখানেই খাওয়া, ঘুম এবং বাথরুম। আমি পরের দিন আমার ছেলেকে নিয়ে গেলাম। গিয়ে অবাক, আমার কি বাবা, কি হয়েছে? শুকিয়ে একদম কাঠ। কাছারি ঘরে শুয়ে আছেন। কাছির এক সাইডে উনাকে রেখেছেন এবং উনার শরীর থেকে মলমূত্রের গন্ধ। অবস্থা খারাপ, মারা যাওয়ার অবস্থা। আমি আর আমার ছেলে বাবাকে কোনো রকমে গোসল করিয়ে হাসপাতালে নিয়ে গেলাম এবং সেখানে 7 দিন রাখলাম। তখন আমার ছেলের এসএসসি পরীক্ষা। বেচারা ভালো করে পড়তেও পারে নাই, কারণ তখন ঘরের সব কাজ সে করত। আমার সাথে রাতে হাসপাতালে থাকতো এবং আমার জন্য ভাতও নিয়ে আসতো। আমার ছেলেটা আমার বাপ ছিলেন। আমাকে কন্যার মতো আগলে রাখতো। গর্বে বুক ফুলে যেত আমার। আমার জীবনটা সার্থক মনে হতো। বাবা মেডিকেলে 7 দিন ছিলেন। এই 7 দিনে উনাকে কেউ দেখতেও আসেন নাই। উনার বিয়ে করা বউটাও না। বাবা সুস্থ হওয়ার পরে বললেন, আমাকে অনেক মারতো, খেতে দিত না, চিকিৎসাও করতো না। আমার জায়গা সম্পদ সব ও লিখে নিয়েছে। আমি মা শূন্য হাতে তোর কাছে আসছি, আমাকে মাফ করে দিস। আমি বাবাকে আমার বাড়িতে নিয়ে আসলাম। আমি নানির ঘরেই থাকতাম। নানির ঘরটাই আমার বাড়ি। আমার ফুপু চিকিৎসার অর্ধেক টাকা দিয়েছেন। বাবা একটু সুস্থ হওয়ার পর কোর্টে মামলা করলেন সম্পদ ফিরে পাওয়ার জন্য। বাবা অযথা মামলা করেছেন, কারণ বাবার সম্পদ উনাকে রেজিস্ট্রেশন করে দিয়েছেন এবং উনি উনার নামেই নামজারি করে ফেলেছেন, যেটা আর ফিরে পাওয়া পসিবল না। অযথা মামলা করে টাকা নষ্ট। এমনিতেই আমার অনেক পরিশ্রমের টাকা, তার মধ্যে মামলার টাকা দেওয়া আমার দ্বারা সম্ভব না। আর বাংলাদেশে তো কোর্টের দেওয়ালেও টাকা খায়। যাক, সে বিষয়ে কিছু বলতে চাই না। আমার ছেলেকে এর মধ্যে কলেজে ভর্তি করিয়েছি। সে গ্রামের ছোট ছেলে মেয়েদের পড়াতো। সেখান থেকে মোটামুটি তার পকেট খরচ, খাতা কলম খরচ উঠত। এর মধ্যে আমার ফুপুর স্বামী মারা যায়। উনি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমি আমার ছেলেকে নিয়ে মেডিকেলে দেখে আসি। আমি ওদের বাড়িতে যেতে চাই না, তাই মেডিকেলে আমার ছেলের বাবা আর তার বউয়ের সাথে দেখা হয়। আমার ছেলের বাবা আমার ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে। আমাকে জড়িয়ে ধরতে চাইলে আমি বলি, গায়ে হাত দেবেন না, দূরে থাকুন। এটা বলে আমি এক সাইডে আমার ফুপার লাশটা দেখে চলে আসি। আমি একা চলে আসি। আমার ছেলেকে বলেছি লাশের পাশে বসে কোরআন পড়বে। জানাজা পড়ে তারপর বাড়িতে এসো, মা ভাত নিয়ে অপেক্ষা করব। আমি চলে আসি আমার বাড়িতে। আমার বাবা হাঁটতে পারে না, এজন্য যেতে পারে নাই। আমার বাবা তার কর্মকাণ্ডের জন্য খুব অনুতপ্ত। আমি বাবাকে বললাম, অনুতপ্ত হয়ে আর কি লাভ? যা হওয়ার হয়েছে। মামলার পিছনে আর দৌড়াদৌড়ি করে লাভ নাই। আপনি হাঁটতে পারেন না,
অযথা আমার ছেলের কষ্ট। আমি বাবাকে ভাত খাইয়ে দিলাম। আমার ছেলে মাগরিবের পর ওর দাদাকে মাটি দিয়ে আসে। এসে গোসল করে বলে, মা, ভাত দাও, আমি সারাদিন কিছু খাইনি। আমি বললাম, খাও নাই কেন? মা, তুমি বলেছো যে ভাত নিয়ে অপেক্ষা করবে, এজন্য। আমি ছেলেকে ভাত দিলাম খেতে। আমার ছেলে ভাত খেতে খেতে আমায় বলল, আজকে আমাকে বাবা থাকতে অনেক জোর করেছে, আমি থাকিনি। কালকে আবার যেতে বলেছে। পরের দিন আমি আর স্কুলে গেলাম না। আমি ফুপুদের বাড়িতে ভাত পাঠাবো 20 জনের, এর জন্য আর যাইনি। আমি দুপুরের আগে আগে মুরগির ঝোল আর তিতা করলা ভাজি, সাদা ভাত রান্না করে ছেলেকে দিয়ে পাঠিয়েছি। আমি যাইনি, আমার যাওয়ার ইচ্ছেও নাই। এর মধ্যে শুনি আমার ছেলেকে তার দাদা কিছু জায়গা জমি লিখে দিয়ে গেছে। এটা নিয়ে আমার ছেলের বাবা আর তার বউ অনেক ঝামেলা করতেছে। আমি তখন বিষয়টা নিয়ে কিছু বলি না, চুপ থাকি। কারণ এটা আমার ছেলের হক। আমার ছেলে জোর করে আদায় করেনি, তার দাদা তাকে লিখে দিয়েছে। দেখতে দেখতে 2টা বছর পার হয়ে গেল। আমার ছেলে এইচএসসি পাশ করে স্কলারশিপ পেল জার্মানির। স্কলারশিপ পেলেও অনেক খরচের ব্যাপার, এত টাকা দেওয়া পসিবল ছিল না আমার দ্বারা। তখন আমার ফুপু নিজের গহনা বিক্রি করে 1 লাখ টাকা দেয়, আর আমি কিস্তি লোন ধার করে আমার ছেলেকে জার্মানিতে পাঠাই। আমি সবসময় চেয়েছি আমার ছেলের একটি সুন্দর জীবন পাক। আমার ছেলেকে জার্মানি যাওয়ার আগে ফুটপাত থেকে কিছু সস্তা জামা কাপড় কিনে দিয়েছি। আমার তৌফিক ছিল না বেশি, এই জন্য। আমার ছেলে বিদেশে যাওয়ার দিন সকালে পান্তা ভাত আর সিমের ভর্তা দিয়ে খেয়ে বাড়ি থেকে রওনা হয়। আমি ওই এয়ারপোর্টে সাথে যাই। দীর্ঘ 4 ঘন্টা বাসে করে গিয়ে বিমানবন্দরের রাস্তায় নামি। সেখান থেকে আমি আর আমার ছেলে 45 মিনিট হেঁটে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করি। এয়ারপোর্টের সড়কে লোকাল বাসগুলো প্রবেশ করে না। আমার কাছে টাকা ছিল না একটা রিজার্ভ গাড়ি নেওয়ার। সেদিন অনেক কেঁদেছি আমি। আমার ছেলে বিমানবন্দরের ইমিগ্রেশনের ভিতরে ঢুকে যায়, আর আমি 45 মিনিট হেঁটে তারপর বাসে উঠে বাড়ি চলে আসি। বাড়ি এসে দেখি আমার বাবা নাতির জন্য একদম অসুস্থ হয়ে যায়। কাপড় চুপড়ে মলমূত্র ত্যাগ করে ফেলছে। সেগুলো পরিষ্কার করে গোসল করে এসে ভাত খাইয়ে দিই বাবাকে। আমি খাওয়ার জন্য আর ভাত ছিল না। পরের দিন আমার স্কুলের এক টিচার আমাকে 100 টাকা দেয়। সেটা দিয়ে চাল কিনি আর বাজারে গিয়ে একটা দোকানদারকে জিজ্ঞেস করি আমার ছেলে ফোন করেছে কিনা। তখন বলে সকালে করেছে, সে পৌঁছেছে। আমি দোকানদারকে 20 টাকা দিই, কারণ তখন ফোন করলে 2 দিক থেকেই টাকা কাটে। আর বলি, ফোন করলে দয়া করে বলবেন আমি আপনাকে টাকা দিয়ে দেব। সে বলে, অবশ্যই বলবো। আমি যথারীতি পরিশ্রম বাড়িয়ে দিই, কারণ স্কুলের টাকা দিয়ে লোন পরিশোধ করা যাবে না। আমি স্কুল থেকে এসে রাত 8টা পর্যন্ত বাচ্চাদের পড়াতাম। আমার ছেলের জন্য কলিজা ছিঁড়ে যেত, কি অবস্থায় আছে, কি খাচ্ছে না খাচ্ছে। আমি দিন রাত আমার ছেলের জন্য দোয়া করতাম। আমার ছেলে বিদেশ যাওয়ার 7 মাস পর আমাকে ব্যাংকে 15,000 টাকা পাঠায়। আমি মোবাইলে ছেলেকে বলি, বাবারে, টাকা কেন পাঠাইছো? তোমার খরচ আছে না, মাকে টাকা দিতে হবে না, তুমি নিজের খরচ নিজে চালাও। ছেলে আমাকে বলে, মা, আমি পার্ট টাইম চাকরিতে ঢুকেছি, আমি যা পারবো পাঠাবো, তুমি নিজেও অভাবে আছো। আমি ছেলেকে বলি, বাবা, আমার জন্য চিন্তা করো না, তুমি অচিন দেশে আছো, তোমার চিন্তা তুমি করো। মোবাইলে বেশি কথা বলতে পারতাম না, কারণ 2 দিক থেকেই অনেক টাকা কাটতো। আমার ছেলে বিদেশ যাওয়ার 3 বছর পর আমার বাবা মারা যায়। আমার বাবার মৃত্যুর খবরে উনার তথাকথিত বউ দেখতেও আসেন নাই। পরে আমার নানার বাড়িতেই আমার মায়ের পাশে বাবাকে দাফন করি। মাঝে মাঝে বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে বলি, দুনিয়াতে তো একসাথে থাকাকালীন মন মালিন্য অনেক হতো, এখন কবরের পাড়ে একসাথে আসো, ঝগড়া করিও না তোমরা, তোমরা শান্তিতে থাকো। বাবা মারা যাওয়ার পর আমি একা হয়ে যাই। আমার স্কুলের প্রধান শিক্ষকের পদটা পাই আমি। দেখতে দেখতে জীবন থেকে 7 বছর পার হয়ে যায়। আমার ছেলে জার্মানিতে চাকরি পায় একটা ভালো কোম্পানিতে। 7 বছর পর আমার ছেলে দেশে আসে। আমার ছেলে মাশাল্লাহ অনেক মোটা হয়ে যায়। চেহারা দেখলে বোঝা যায় আমার ছেলে আর ছোট নাই। যে এয়ারপোর্টে আমার ছেলে টাকার অভাবে হেঁটে ঢুকেছিল, সেই বিমানবন্দর থেকে এবার আমার ছেলে কার ভাড়া করে এসেছে। ছেলে দেশে এসে আমার ফুপুর সাথে দেখা করতে যায়। উনাদের জন্য উপহার এনেছে, ওর বাবার জন্য। সেগুলো নিয়ে দেখে আসে।
এবং আমার ফুপুর জন্য 5 ভরি গহনা আনে। আমার ফুপু গহনা নিতে চায়নি, আমরা জোর করে দিয়েছি, বলেছি আবার আসলে আবার আনবে। কারণ একদিন উনি গহনা বিক্রি করে আমার ছেলের জন্য 1 লাখ টাকা দিয়েছিলেন। আমার জন্য একটা চেইন আনে আমার ছেলে, আমাকে পরিয়ে দেয়। তখন গহনার ভরি 7,000 ছিল, এত দাম ছিল না। আমার ছেলে দেশে 3 মাসের মতো ছিল। সে দেশে আসার পর আমার ছেলের দাদার দিয়ে যাওয়া জায়গাগুলো আমার ছেলের কাছ থেকে নিয়ে তার বাবা সেল করে দেয়। আমার ছেলেও বিনা বাক্যতে দিয়ে দেয়। আমি আমার ছেলেকে যখন জিজ্ঞেস করেছি, বাবা তুমি তোমার দাদার দেওয়া জমিগুলো কেন দিয়েছো, আমার ছেলে উত্তর দেয়, মা বাবা বলেছে জায়গাগুলো দিয়ে দিলে নাকি উনার পিতৃত্ব ঋণটা শোধ হয়ে যাবে। আমার বোকা বাবা তো জানেই না বীর্য দানকারী পিতার ঋণ শোধ করা যায় না। আমি আর কিছু বলিনি আমার ছেলেকে। 3টা মাস প্রতিদিন ওর বাবা সকাল হলে চলে আসতো আর গ্রামের সবাইকে বলে বেড়াতো তার ছেলেকে সে মানুষের মতো মানুষ করেছে। কিন্তু আমার আল্লাহর কসম, সে আমার ছেলেকে বছরে 1 বার বা 2 বার দেখতে আসতো, তাও কখনো দরকার হলে সে তেমন কিছুই কিনে দিত না। আমার ছেলের কত ঈদ কাটাইছে ঈদের নতুন জামা ছাড়া, তখন তো তার পিতৃত্ব জেগে ওঠেনি। তবে আমি মিথ্যা বলবো না, আমার ফুপু সবার অগোচরে তার সাধ্যমতো সাহায্য করেছে আমাদের। এর প্রতিদান কখনো আমি দিতে পারবো না। আমার ছেলে দেশে থাকাকালীন প্রতিদিন তার বাবা তার সাথে দেখা করতে আসতো, নানা রকম অভাব এটা সেটা বলতো। আরো বলতো, বাবা তোর 3টা বোন, ওদের দেখিস, আমি মরলে বোন 3টার বিয়ে দিস, বাবা এগুলো তোর দায়িত্ব। আমার ছেলের বাবার দ্বিতীয় বউয়ের 3টা মেয়ে, কোনো ছেলে হয়নি। আমার ছেলে চেষ্টা করতো তার বাবাকে এড়িয়ে চলার। একদিন আমার ছেলে মুখের উপর জবাব দেয়, আপনি আমার বাবা, আপনি আমাকে মায়ের গর্ভে আল্লাহর হুকুমে শুধুমাত্র বীর্য দিয়েছেন। এরপর আমার কোনো দায়িত্ব কিংবা ছেলে হিসাবে তেমন খোঁজ খবরও রাখতেন না। আপনি আমার বাবা, এটার জন্য আপনার কাছে কৃতজ্ঞ আমি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার জন্য করার। আপনি আমার শুধুমাত্র বাবা ডাকটাতে সীমাবদ্ধ, এর বেশি কিছু না। আমার দুনিয়া আমার আখিরাত সব আমার মা। আমি বিদেশ যাওয়ার সময় জামা কাপড় কেনার জন্য সামান্য কিছু টাকা চেয়েছি, আপনি দেন নাই। আমি বিদেশ যাওয়ার দিন পান্তা ভাত খেয়ে অনেকটুকু পথ হেঁটে গিয়েছি। সেখানে গিয়ে দীর্ঘ 3 মাস আমি একবেলা খেয়ে দিন যাপন করেছিলাম। আপনি আমার খবর নেন নাই। আপনার টাকা থাকা সত্ত্বেও আপনি আমাকে দেন নাই। আমি এসব কিছু মনে রেখেছি, তবে প্রকাশ করিনি। আজকে এতটুকু, এর অবদান শুধু আমার মা। আমার মা আমার দুনিয়া আখিরাত জান্নাত। আপনার কোনো জায়গা নাই, দয়া করে মাফ করবেন বাবা। আপনি শেষে দাদার জায়গাগুলো চেয়েছেন, সেটাও আমি দিয়ে দিয়েছি। ছেলেকে বললাম, বাবা এবার একটা ছেলের বউয়ের মুখ দেখতে চাই, নাতি নাতনি দেখতে চাই। ছেলে উত্তর দিল, মা এবার গিয়ে আসি, একটা বাড়ি করে নিই, তারপর। আমি আর কিছু বলিনি। আমার ছেলে আবার চলে যায় জার্মানিতে। আমি আবার একা হয়ে যাই। আমার স্কুল আর ঘর নিয়ে সময় কেটে যেত। আমি টিউশনি ছেড়ে দিয়েছি। ছেলে মাসে মাসে ব্যাংকে টাকা পাঠায় আমার খরচের জন্য, কিন্তু আমি একটা টাকাও ধরি না, কারণ আমার স্কুলের বেতন দিয়ে আমার হয়ে যেত। আমার ফুপু একটু অসুস্থ হয়ে যাওয়াতে উনার ছেলের বউ তেমন দেখাশোনা করতো না উনার। আমার ফুপু আমার কাছে চলে আসে। ফুপু আসার পর আমার একাকিত্ব দূর হয়। স্কুল থেকে আসার পর ফুপুর সেবা যত্ন করে দিনরাত কাটতো। ফুপু আমার বাড়িতে আসার পর ফুপু সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পর থেকে রান্না বান্না করতো, আমি মানা করা সত্ত্বেও করতো। আমার ছেলে একদিন আমাকে ফোন করে বলে, মা তুমি দাদিকে নিয়ে হজ করে আসো। আমি বললাম, বাবারে আমাদের তো মাহারাম পুরুষ নাই যাওয়ার মতো, কার সাথে যাব? ছেলে বলল, আচ্ছা তুমি বাবাকে সাথে নিয়ে যাও, তোমরা 3 জন যাও, বাবার সাথে তো এখনো ডিভোর্স হয়নি। আমি ছেলেকে বললাম, আচ্ছা দেখি। তারপর আমি আর ফুপু পাসপোর্ট বানাতে দিলাম। আমার ফুপু তখন তার ছেলেকে বলল, কিন্তু তার ছেলের বউ আর কন্যারা যেতে দেবে না আমাদের সাথে। তখন আমার ফুপুর বোনের ছেলে ছুটিতে দেশে আসে, তিনি সৌদি আরব থাকে। তার সাথে যোগাযোগ করলাম, সে মদিনাতে ব্যবসা করে, সে দেশে ছুটিতে এসেছে। আমরা তার সাথে হজ পালন করতে গেলাম। পবিত্র কাবা ঘরে গিয়ে রবের দরবারে শুকরিয়া আদায় করলাম। ছেলের জন্য অনেক অনেক দোয়া করেছি। আজকে আমার ছেলের উসিলায় আমি আল্লাহর ঘর দেখার তৌফিক পেলাম।
আসার সময় আমি আর ফুপু একা চলে আসলাম। আমার ফুপুর আপন বোনের ছেলে বিমানে উঠিয়ে দিল আমাদের। দেশে এসে আমার ছেলে কিছু টাকা পাঠিয়েছে, কিছু জায়গা জমিন কেনার জন্য। ছেলে বলল আমার নামে জায়গাগুলো কেনার জন্য। আমি ছেলেকে বললাম, বাবা, কতদিন আর বাঁচবো, তোর নামে কিনি, তুই আর আমি তো একই। ছেলে ভীষণ রাগারাগি করলো। ছেলের জেদের সাথে না পেরে আমার নানার বাড়ির পুরোটা আমার চাচাতো মামাদের থেকে কিনে নিয়েছি আমার নামে। আমার কিছু জমানো টাকা আর ছেলের মাসে মাসে পাঠানো টাকাগুলো উঠিয়ে 2 তলা ফাউন্ডেশন দিয়ে কোনো রকমে 1 তলা বাঁধি ছাদ দিয়ে। এর মধ্যে ছেলে ওখান থেকে ধার করে কিছু পাঠিয়েছে, কারণ জায়গা কেনাতে ছেলের হাতেও টাকা নাই। ছেলে একদিন ফোন করে তার একটা সম্পর্কের কথা জানালো। মেয়েটা আমাদের পাশের দেশ ইন্ডিয়ার, তবে মুসলিম মেয়ে। আমার ছেলের ওই মেয়েটাকে ভালো লাগে। আমার ছেলে মেয়েটাকে ভালো লাগার কথা আমাকে জানায়। আমি বললাম, ভালো লাগলে, সব ভালো হলে বাবা, তুমি বিয়ে করে নাও। আর বাবা, তোমার পছন্দ আমার পছন্দ। ছেলে এর মধ্যে ওই দেশের পাসপোর্ট পেয়ে যায়। ছেলে আমাকে বলল, মা, আমি তোমার আর দাদির জন্য 3 মাসের জন্য একটা ভ্রমণ ভিসা পাঠাইতেছি, তোমরা চলে আসো। আমি বললাম, আচ্ছা, আরো 4 বা 5 মাস পর যাব, কারণ এখনো ঘরের কাজ শেষ হয়নি, সামান্য কিছু বাকি আছে। আমি তো স্কুলের প্রধান শিক্ষক, আমার ছুটির একটা ব্যাপার আছে। ছেলে বলল, আচ্ছা মা, আমি সব প্রসেসিং করে নিই। দীর্ঘ 9 মাস পর সব প্রসেসিং শেষ করে আমার ফুপুকে সাথে নিয়ে জার্মানিতে যায়। আমার ছেলে আমাদের নীতি এয়ারপোর্টে আসে। আমার ছেলেকে দেখে আমার কি যে শান্তি লাগে। সাথে ওই ইন্ডিয়ান মেয়েটাও আসে। মেয়েটা দেখতে ভীষণ মায়াবতী। আমার ছেলেকে আমি 15 মিনিট জড়িয়ে ধরে রাখি। আমার ছেলে যেখানে বাসা ভাড়ায় থাকে, বাসায় এসে 2 রাকাত নফল নামাজ পড়ি, আমি আর আমার ফুপু। কারণ আজ আল্লাহর দয়ায় ছেলের উসিলায় জার্মানির মতো একটা দেশে এসে নামাজ পড়তে পারছে। আমার ছেলে দাদিকে পেয়ে আরো ভীষণ খুশি। মেয়েটা সহ রাতের খাবার খায়। মেয়েটা চলে যেতে চাইলে তার বাসায় তখন বলি, থেকে যাও আমাদের সাথে। মেয়েটার বাবা মা কেউ নাই। জার্মানিতে আসার পর তার বাবা মা মারা যায়। দেশে শুধু তার 2টা ভাই আর একটা বোন আছে। বেচারার অনেক কষ্ট, বাবা মাকে শেষ দেখাটাও দেখতে পারলো না। আমাকে মা মা ডেকে পাগল বানিয়ে দিত। মেয়েটাকে আমার ভীষণ মনে ধরেছে। ছেলেকে বললাম, আমরা থাকতে থাকতে বিয়ে করে নে, ওর ভাই বোনের সম্মতি নিয়ে। তারপর মেয়ে আমাকে ওর ভাই বোনের সাথে কথা বলিয়ে দেয়। তারাও রাজি। তবে যা বুঝলাম, মেয়ের ব্যাপারে তারা এতটা গুরুত্ব দিতে রাজি না। একটা শুক্রবারে আমার ছেলের সাথে মেয়েটার বিবাহ হলো। আমি আর ফুপু এই দেশে অনেক ঘুরেছি, খেয়েছি, শপিং করেছি। আমার ছেলে কিংবা ছেলের বউ যে কেউ সময় পেলে, ছুটি পেলে আমাদের নিয়ে ঘুরতে বের হয়ে যেত। আর মেয়েটা একটা কাজই করতে দিত না আমাদের। অফিস থেকে এসে কত রকমের রান্না করতো হিসাব নেই। আমি মানা করতাম, বকা দিতাম, শুনতো না। দেখতে দেখতে 6 মাস হয়ে যায়। আমরাও দেশে চলে আসি। তারা আসতেই দিচ্ছিল না। আমার বৌমা দেশে আসার 7 দিন আগে থেকে কি কান্না। ছেলেকে বললাম, তাড়াতাড়ি দেশে আসিস বৌমাকে নিয়ে। আমি আর ফুপু দেশে চলে আসলাম। আমার জীবন পরিপূর্ণ। আমার জীবনে আর কোনো দুঃখ নেই। দেশে আসার পর আমার ফুপু আমাকে বলল, তুই আমার ছেলেকে ডিভোর্স দিয়ে দে। এমনিতেও তোরা বহু বছর ধরে কোনো সম্পর্ক নাই, এবং এটা কোনো সম্পর্কও না। তুই ডিভোর্স দিয়ে দে। আমার ছেলেও ফোনে বলল, মা, ডিভোর্স দিয়ে দাও। আমি উত্তরে দিলাম, বাবারে, হজ করে এসে ডিভোর্স দেব, মানুষ কি বলবে, থাকুক না এভাবে। ছেলে বলল, মা, এখানে কি আদৌ কিছু আছে? তুমি নিজে থেকে ডিভোর্স দিয়ে দাও, তারপর আমি নিজে থেকেই এত বছর পর ডিভোর্স দিয়ে দিই। ডিভোর্স দেওয়ার পর উনি আমার ঘরে এসে আমার সাথে চিৎকার চেঁচামেচি করেছেন। আমি বলেছি, আপনার সাথে আমার আর কিছু নেই। আপনার দ্বিতীয় বউয়ের মুখ যেদিন দেখেছি, সেদিন আপনাকে ত্যাগ করেছি। দয়া করে ঝামেলা বাড়াবেন না। উনার কন্যারা এসে উনাকে নিয়ে যায়। তারা অবশ্য খুশি হয়েছে ডিভোর্স হওয়াতে, কারণ যতটুকু সম্পদ আছে ততটুকু থেকে আমাকে আর ভাগ দিতে হবে না। এর মধ্যে খবর আসলো আমার বৌমা গর্ভধারণ করেছে, তবে সেটি জরায়ুতে না, টিউবে। অপারেশন করে টিউব কেটে ফেলে দিতে হবে। কোনো রকমে টিউব রাখা যাবে না। এর মধ্যে আরেকটি সমস্যা হলো,
আমার বৌমার স্বাভাবিক বাচ্চাদানির টিউব একটি। সাধারণত মেয়েদের 2টি টিউব থাকে, তবে 100 জনের মধ্যে 2 বা 1 জনের একটি টিউব নিয়ে জন্মগ্রহণ হয়। সেটা পুরোটা আল্লাহ প্রদত্ত ব্যাপার। আমার বৌমা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে। এই বিষয়টা নিয়ে সে সুইসাইড পর্যন্ত করতে চাইছে। আমার ছেলে আমাকে ইমার্জেন্সি টিকিট করে জার্মানিতে যেতে বলল। আমি কোনো রকমের 15 দিনের ছুটি নিয়ে আমার ফুপুকে নিয়ে জার্মানিতে চলে গেলাম। গিয়ে তো দেখি বৌমার অবস্থা খারাপ, কেমন শুকিয়ে গেছে আমার মায়াবতীটা। এদিকে ডাক্তার বলেছে যত তাড়াতাড়ি পসিবল টিউব কেটে ফেলতে। মায়াবতী আমাকে বলল, মা, আমি মরে যাই, এর থেকে এটা ভালো হবে। আমি তারপরেও টিউব কাটবো না। আমি মায়াবতীকে বললাম, আমি বুঝতে পারছি কি বোঝাতে চাইছো মায়াবতী। তোমার যদি কখনো সন্তান না হয়, আমি তোমাকে কথা শোনাবো না কিংবা আফসোস করব না। মনে করো আমি তোমাদের সন্তান। আমি তোমাদের বাবা মা ডাকবো। জীবনে সন্তান সব না। ভালোবেসে আজীবন আমৃত্যু পর্যন্ত একজন আরেকজনের পাশে থাকা যায়। দরকার পড়লে সন্তান ইতিমখানা থেকে নিয়ে আসবো। গর্ভ থেকে জন্ম দিয়ে মা বাবা হতে হবে এমন তো কোনো কথা নেই। মায়াবতী, তোমাকে খুব ভালোবাসি। তুমি অপারেশনটা করে ফেলো। তোমাকে হারাতে চাই না মা। এখন থেকে আমি তোমাদের সন্তান। আমায় মায়াবতী বুঝলো। কয়েকদিন পর অপারেশন হলো। ছেলেকে বললাম, চল কয়েকদিন দেশে থেকে আয়। অনেক বছর হলো দেশে যাস না। অতঃপর সবাইকে নিয়ে দেশে ব্যাক করেছি। আমার মায়াবতীর বিষয়টা কাউকে বলিনি গ্রামের। আমি চাই না তার খুদ আমরা ছাড়া অন্য কেউ জানুক। ছেলেকে বলেছি, বাবা, তুই খুব মানসিক সাপোর্ট দিবি। ছেলে দেশে এসে তার বাবাকে হজে পাঠালো। আমি কিছুই বলিনি। আমি আরো খুশি হয়েছি যে ছেলেকে মানুষ করতে পেরেছি। ছেলের বাবা হজে থাকাকালীন আমার ফুপু মারা যায়। স্বাভাবিক মৃত্যু ছিল। তার বয়স হয়েছিল। আমার ফুপুকে আমার বাড়ি থেকে গোসল করিয়ে কাফন পরিয়ে ওখানে আমার ফুপার পাশে তাকে দাফন করা হয়। আমার অতি আপনজন আমার শুভাকাঙ্ক্ষী দুনিয়া থেকে বিদায় নিল। মানুষ মরণশীল, এটা আমাদের মানতেই হবে। আমার ছেলের বাবা হজ থেকে এসে আমার ছেলের কাছে আবদার করলো তার মেয়ে মেজোটাকে বিয়ে দেওয়ার খরচ দেওয়ার জন্য। এবার আমি প্রতিবাদ করলাম। ছেলেকে বললাম, দেখ বাবা, তোর বাপের জন্য যা করস আমি কখনো বাধা দেই না, কিন্তু ওদের জন্য কেন করবি? একদম কোনো খরচ করবি না। আমার ছেলে উত্তর দিল, পারবো না। তখন আমার ছেলের কাছে তার বাবা আবদার করলো তাকে 2টা দুধের গরু কিনে দিতে। আমার ছেলে তাকে 2টা দুধের গরু কিনে দেয়। আমার বৌমা আমাদের বলল তার দেশে নিয়ে যাবে। আমরা রাজি হলাম। আমরা 3 জনে তার দেশে গেলাম। তাদের বাড়িতে যাওয়ার পর যা বুঝলাম, আমরা বাংলাদেশ থেকে এসেছি, এত দূর থেকে এসেছি, তাদের কোনো মাথা ব্যথা নাই। বিষয়টা আমি আর আমার ছেলে প্রকাশ করলাম না। আমরা ওর বড় ভাইয়ের বাড়িতে উঠেছি। পরের দিন ওর ছোট ভাই আমাদের দাওয়াত ছিল। আমরা রাতের বেলা গেলাম দাওয়াত খেতে। আমরা নর্মালি সবাই একসাথে খাবার খেলাম। সেখান থেকে আসার পর ও হঠাৎ রক্ত বমি করতেছে। এক পর্যায়ে বমি শেষ হয়ে শুধু রক্ত ফেলতেছে। হাসপাতালে তাড়াতাড়ি নিয়ে যায় আমরা সবাই মিলে। ওর বড় ভাইয়ের পুরো পরিবার ছিল। ফজরের আজানের পর পর আমার মায়াবতী দুনিয়া ত্যাগ করে। আমার মায়াবতীকে সাথে করে এ দেশে এনেছিলাম, আর এখন যেতে হবে খালি হাতে। আমার ছেলে তো প্রায় পাগল হয়ে গেছে। আমার মায়াবতীর দেশেই মায়াবতীকে সমাহিত করেছি। বুঝতে পারলাম না। সবাই একসাথে খেলাম, কারো কিছু হলো না, শুধু ওর কেন হলো? ওর খাবারে কি কিছু মেশানো ছিল? আমার মায়াবতীকে তার দেশে তার বাবা মায়ের পাশে দাফন করে আমরা দেশে চলে এসেছি। আমার ছেলের মানসিক অবস্থা খুব খারাপ ছিল। এদিকে ছুটিও শেষ হয়ে আসছিল। জার্মানিতে ফিরতে হবে। আমি চাকরি জীবন থেকে অবসর নিয়ে নিলাম। আমার স্কুল আমাকে ছাড়তে চায়নি, কিন্তু ছেলের সাথে জার্মানি যাব, সেখানেই থাকবো। কারণ আমার ছেলেকে আমি একা ছাড়তে চাই না। আমার ছেলে ছাড়া আমার আর এই পৃথিবীতে কেউ নেই। এর মধ্যে খবর আসলো আমার বড় চাচি খুব খুব অসুস্থ। তিনি খুব জটিল রোগে আক্রান্ত হয়েছেন। তার ছোট মেয়ে আর জামাই সহ তাকে ঘর থেকে বের করে দিয়েছে, কারণ তার মলমূত্রের গন্ধে তারা নাকি থাকতে পারে না। আমি আর যাইনি, তবে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহর যেন রহমত করে। একটা পর্যায়ে গিয়ে, একটা বয়সে গিয়ে মানুষ এর অতি শত্রুর প্রতিও আর শত্রুতা কিংবা ঘৃণা কাজ করে না। আমি আমার ছেলেকে নিয়ে জার্মানি চলে যাই। সেখানে গিয়ে আমার ছেলে বলল, মা, এই ঘরটাতে আমার দম বন্ধ হয়ে আসে। সারা ঘরে শুধু ওর স্মৃতি।
রাতে আমি আমার ছেলের সাথে ঘুমাতাম। আমার ছেলে খাটে ঘুমাতো, আমি নিচে বিছানা করে ঘুমাতাম। আমার ছেলে অফিসে যাওয়ার সময় তার পিছে পিছে রেল স্টেশন পর্যন্ত যেতাম। ছেলে মানা করলে বলতাম একটু হেঁটে আসাও হলো, এজন্য যায়। আমার ছেলের অফিস ছুটি হলে রেল স্টেশনের কাছাকাছি গিয়ে বসে থাকতাম। তারপর ছেলে ঘরে ফিরতাম। আমার সারা দিন আমার ছেলেকে ঘিরে ছিল। এর মধ্যে আমার ছেলের অফিস অন্য শহরে বদলি হয়। আমরা সেখানে চলে যাই। সময় সময়ের নিয়মে চলে যায়। জীবন কখনো থেমে থাকে না। কয়েকটি বছর পার হয়ে যায় আমার মায়াবতীর মৃত্যুর। ছেলেকে বলেছি, বাবা, আমার বয়স হয়েছে, আমি আর পারছি না। বাবারে, আমাকে একটা বউ এনে দে। আমি আজীবন একা ছিলাম, আমাকে আর একা রাখিস না। আমার ছেলে বিয়ের জন্য রাজি হলো। এরপর প্রবাসী এক বাঙালি মেয়ের সাথে বিবাহ হয় আমার ছেলের। মেয়েটার বাড়ি ছিল রাঙ্গামাটি। সে ডিভোর্সি ছিল, কিন্তু ভীষণ ভালো ছিল। জার্মানিতে অবৈধভাবে ছিল। আমার ছেলের সাথে বিয়ে হওয়ার পর বৈধ হয়। বিয়ের 2 বছর পর আমার ছেলের ঘর আলো করে একটি কন্যা সন্তান হয়। আমি ছেলেকে বললাম, বাবারে, অনেক বছর তো এদেশে থাকলাম, আমি এবার দেশে যাব। তুই বৌমা আর নাতি নিয়ে থাক, আমার এখানে আর ভালো লাগে না। অতঃপর আমি দেশে চলে আসি। দেশে আসার পর গায়ে এক অদ্ভুত শান্তি লাগে। আমাদের দেশের বাতাস মাটি আসলেই শান্তি। আমি গর্বিত এবং শকর, কারণ আমি বাঙালি। দেশে আসার পর আমার এক মামাতো বোনকে সাথে রাখলাম, কারণ আমি একা মানুষ। এজন্য আমি দেশে আসার পর আবার স্কুলে জয়েন হওয়ার জন্য আবেদন করেছি এবং বলেছি এমনি পড়াতে চাই, আমাকে কোনো বেতন দিতে হবে না। স্কুল কমিটি আমাকে সাদরে গ্রহণ করেছে এবং আমাকে প্রতি মাসে একটা সম্মানী দেয়। আমার বড় চাচির খুব করুণ মৃত্যু হয়েছে শুনেছি। সে মারা যাওয়ার সময় পানিও পায়নি এমন শুনেছি। এর মধ্যে আবার আমার আরেকটি নাতি হয়। বাজারে সাজারে রাস্তা ঘাটে আমার ছেলের বাবার সাথে প্রায় সময় দেখা হয়। আগে উনি আমাকে দেখলে এড়িয়ে যেত, কিন্তু এখন আমার সাথে কথা বলে, আমার খবরাখবর নেয়। আমার হাতে কিছু থাকলে সেটা বহন করে এগিয়ে দিতে চায়। আমি কিছু বলি না এবং পাত্তাও দিই না। আমার ছেলের বউ তার মেয়েকে নিয়ে দেশে এসেছে, আর ছোট ছেলেটাকে আমার ছেলের কাছে রেখে এসেছে। সে মাত্র 2 দিন দেশে ছিল। নাতনিটাকে আমাকে দিয়ে চলে যায়, বলে, মা, আপনি আপনার নাতনিকে মানুষ করেন, আমরা পারবো না, আপনার একাকিত্ব কাটবে। আমি অবাক হলাম। আমি নাতনিকে রাখতে চাইলাম না, কিন্তু বৌমা জোর করে রেখে গেছে। আমি নাতনিকে আমার স্কুলে ভর্তি করে দিয়েছি। একসাথে যাই, একসাথে আসি। মাঝে মাঝে নাতনির মাঝে নিজেকে খুঁজে পাই। নাতনি আমাকে দাদু ডাকা বাদ দিয়ে মা ডাকা শুরু করেছে। জীবন আমার এভাবেই কাটছে। জীবনে আমি সফল। আমি আমার আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করিনি। আমার জীবনী এখনো সমাপ্ত হয়নি। দোয়া করবেন, মিথ্যা দুনিয়াতে যতদিন বেঁচে আছি, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। সমাপ্ত।